সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা কতটুকু সত্য আমি জানি না, তবে এটুকু বলতে পারি একজন গৃহিণী চাইলেই সহজেই একটা সংসারকে জান্নাত করে দিতে পারে, আবার একজন গৃহিণী চাইলে সেই সংসারটাকে নরক করে তুলতে পারে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এই পচা গরমের মধ্যে সবাই কম বেশি খারাপ ভালো মিশিয়েই রয়েছি। তো দুপুর টাইমটা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত এত বেশি পরিমাণে গরম থাকে, যে কারণে হয়তো আমরা কেউই অনেক বেশি ভালো আছি, আবার অনেকে অনেক বেশি খারাপ আছে। কারণ যাদের ঘরে এসি রয়েছে তারা কিন্তু হয়তো একটু হলেও স্বস্তিতে আছে, বাট যাদের ঘরে এসি নেই তারা কিন্তু কী পরিমাণ কষ্টের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমি বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু সকাল সকাল উঠে কাজকর্মগুলো করতে নেমে পড়েছি। মেয়ে ওঠার আগেই কিন্তু আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ আগের ব্লগে তো তোমরা দেখেছো আমার মেয়ে না এই কলঘরে কাজ করার সময় আমাকে প্রচণ্ড বিরক্ত করে। মানে আমার সঙ্গে ও কলঘরের মধ্যে ঢুকে আসে। তো ও ঢুকে আসে মানে সবথেকে বড়, ও যদি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখে, এটা কিন্তু কোনো সমস্যাজনক ব্যাপার না। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ও যে এখানটা দাঁড়িয়ে থাকে কলঘরের ভিতরে, ওখানটা তো ভিজে থাকে, ফলে ওর তো ঠান্ডা লেগে যাবে না, সেই জন্যই সমস্যাটা। ও যদি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো তাহলে কোনো সমস্যা হতো না। ও তো পুরো কলঘরের ভিতরে ঢুকে যায় না, ওই জন্যই তো আমার বেশি ভয়টা লাগে, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমেই আমি উঠে থালাবাটি এবং জামা কাপড়গুলো ধুয়ে নেব, কারণ এই কাজটাই আমার সবথেকে বেশি হেডেকপূর্ণ কাজ। তারপরে কিন্তু হাজব্যান্ড উঠে পড়েছেন, উনি বাথরুমে ফ্রেশ হতে চলে গেছেন, উনি ফ্রেশ হবেন, গোসল করবেন, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে বেরোবেন। তো আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে পোঁছাপুছিটা করে নেব। আজকের কাজের চাপ অত বেশি ছিল না, তাই সংসারের কাজগুলো করেই তবে ব্রেকফাস্ট করব। নাহলে বেসিক্যালি প্রত্যেক দিন যেটা করে থাকি, আগে ওনাকে ব্রেকফাস্টটা করে কাজে পাঠিয়ে দিই, তারপর অল্প অল্প করে কাজগুলো করি। যেহেতু আজকের উনি বললেন যে একটু দেরি সেরি করে যাব, মানে কাজ অল্প রয়েছে, তো সে কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে আগে কাজগুলো সেরে নিই, তারপরে ওনাকে আমি ব্রেকফাস্ট করব। আমি সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নেওয়া হবে, মানে আমি, মা এবং হাজব্যান্ড। আর মেয়ে উঠে পড়েছেন, ওকে ফ্রেশ করিয়ে, ওইখানে যেহেতু সকালবেলা বিস্কিট খাই তো ওকে বিস্কিটটা খাইয়ে মায়ের কাছে প্রথমে দিয়ে দিয়েছি। প্রথমে উঠে যে থালাবাটি কাপড়টা ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এসে দেখলাম মেয়ে উঠে গেছে, ওকে খাইয়ে মায়ের কাছে দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে পোঁছাপুছি করে নিয়ে এদিকের কাজটা আমার মিটে গেল। তারপরে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করতে চলে যাব। তো ব্রেকফাস্টে সিম্পলি আজকের তো রুটি বানাবো। আমি যেহেতু বেসিক্যালি রুটি খাই, আর আমার শাশুড়ি মা হোক বা হাজব্যান্ড, এই যে আটা রুটিটাই আমার কাছে সহজ বলে মনে হয়। তবে রুটির সঙ্গে এখন তরকারি, ডিম ভাজা এগুলো হচ্ছে। তো আজকের যেহেতু ওদিকের কাজ সারতে সারতে একটু দেরি করে ফেলেছি, সে কারণে হাজব্যান্ড বললেন আজকের আর কিছু করতে হবে না, সিম্পল চা দিয়ে রুটি দিয়ে দাও, খেয়ে আমি বেরিয়ে যাব। তো সেই কারণে ঝট করে রুটিগুলো সেঁকে নিলাম, নিয়ে ওনাকে দিয়ে দিলাম, দিয়ে উনি কিন্তু খেয়ে বেরিয়ে যাবেন। আর তারপরে কিন্তু আমি বাকি কাজকর্মগুলো করব। মানে জামা কাপড়টা তো আর মেলা হয়নি, ধুয়ে দিয়েছিলাম, তবে ছাদে আর মেলার সময়টা এখন হয়নি। তো জামা কাপড় মেলা, ছাদে মুরগিদের খাবার দেওয়ার কাজ যেহেতু আমি একসাথেই করি, যেহেতু এখন যা রোদ্দুরের তাপ, 12টা 1টা কেন 2টোর সময় জামা কাপড় মেললেও শুকিয়ে যাবে, তাই জামা কাপড় শুকানোর টেনশনটা খুব একটা নেই। তো যেই কথাটা বলছিলাম একদম ভিডিওর প্রথমে, যে সংসার সুখের হয় নাকি রমণীর গুণে, আসলে ব্যাপারটা হঠাৎ করে এই কথাটা না আমার মাথার মধ্যে ঘুরঘুর করছিল যখন আমি ভিডিওটা এডিট করছিলাম। তাহলে ভাবলাম যে এই বিষয়ে কিন্তু আজকের আমার ভিডিওটা তাহলে বানিয়ে ফেলবো। হয় না, কোনো সময় মাথার মধ্যে হয়তো এমন কোনো কথা এসে যায়, সেগুলোকেই কিন্তু আমাদের কন্টেন্ট হিসেবে তুলে ধরতে হয়। কারণ তোমরা সবসময় একই রকমের কন্টেন্ট দেখতে ভালোবাসো না, মানে একই রকম কথা শুনতে তোমাদেরও ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে না। সে কারণে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে নিত্য নতুন কন্টেন্ট বা কথাবার্তা তুলে ধরতে, যাতে তোমাদেরও শোনার পাশাপাশি ভিডিওটা দেখতেও ভালো লাগে।
তো একজন গৃহিণী যখন একটা সংসারে এন্ট্রি করে, একদম ফার্স্ট থেকে বলছি, প্রথমে যখন এন্ট্রি করে, আমি আমার কথাই বললাম, যখন আমি এই সংসারে এসেছিলাম আমার না আগাগোড়াই হালকা সংসার খুব ভালো লাগতো। মানে আমার মনে হয় বেশ হালকা পাতলা সংসার হবে, অনেক বেশি গ্যাঞ্জাম বা অনেক বেশি অনেক বড় ফ্যামিলি আমি খুব একটা আগাগোড়াই পছন্দ করতাম না। হ্যাঁ, তো সেই কারণে হয়তো আল্লাহ পাক আমাকে ছোটো ফ্যামিলিতে দিয়ে দিয়েছে। যাই হোক, এই ইচ্ছাটা অন্তত বলবো না, আমার বেসিক্যালি আমার সব রকমের ইচ্ছাই কিন্তু আল্লাহ পাক পূরণ করেছেন, সেটা সময় সাপেক্ষ হলেও। তো এখানে কিন্তু এই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। আমি কিন্তু আগাগোড়াই চেয়েছিলাম বেশ আমার সংসার হবে হালকা পাতলার উপরে, 4-5 জনের মতো হবে, এর বেশি যেন না হয়। এই সবসময় আমি বাড়িতেও বলেছিলাম যে যখন আমার বিয়ে দেবে তখন যেন আমার সংসারটা হালকা দেখে আমায় বিয়ে দেবে। আমি অত বেশি সংসারের দায়িত্ব নিতে পারবো না এমন বলবো না, তবে আমার ভালো লাগতো না যে এত বেশি একান্তই। আমি বিয়ের আগে যেহেতু একা থেকে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, তো সে কারণে বেশি জড়ি জক্করওয়ালা সংসার না আমার ঠিক পোষাবে না। তো জানি না এই কথাটা শুনে তোমাদের কেমন লাগতে পারে। আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নটা তোমাদেরকে জানাচ্ছি, আমার মনের কথাটা তোমাদেরকে বললাম। হ্যাঁ, তো তোমরা আবার এটাকে খারাপ মাইন্ডে নিও না, আমার যেটা মনের কথা আমি সেটাই তোমাদেরকে বললাম। তো আমি যখন সংসারে এসেছিলাম আমার এই সংসারের কাজগুলো খুব বিরক্তজনক বলে মনে হতো। মানে এই সংসারের কাজগুলো করতে যে এত পরিমাণে বিরক্ত ফিল করতাম, মানে বলে বোঝাতে পারবো না। আর একটা সময়ের সাথে সাথে যখন এই প্রত্যেক দিন একই কাজ করতে থাকলাম তখন তো আরও বিরক্ত হতে হলো। তারপরে যখন এই সংসারের কাজগুলোকে আমি ভালোবাসতে শুরু করলাম, যে এটা আমার সংসার, এই সংসারের কাজগুলো আমাকেই করতে হবে, আমি যেমনভাবে এই সংসারটাকে গুছিয়ে রাখবো, আমি যেমনভাবে সংসারটাকে পরিপাটি করে রাখবো, এই সংসারটা কিন্তু তেমনই থাকবে, তাই না? মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা আলমারি হয়তো আছে তোমার কাছে, সেই আলমারিটা তোমার নিজস্ব একান্ত একাকিত্ব তোমার আলমারি। সেই আলমারিটা তুমি যদি গুছিয়ে পরিপাটি করে না রাখো, কেউ কিন্তু সেই আলমারিতে হাত দেবে না। তো সংসারটাও কিন্তু ঠিক আলমারিরই মতো, তুমি যদি গুছিয়ে রাখো সেই আলমারিটা গোছানো থাকবে। তুমি যদি অগোছালো করে জামা কাপড়গুলোকে নাড়ু করে ঢুকিয়ে দাও তাহলে সেরকমই দেখতে লাগবে। আর একটা মানুষ যখন দেখবে, দূর থেকেই দেখবে আলমারিটা, যখন দেখবে যে গোছানো, তখন তোমারই নাম করবে যে তুমি আলমারিটাকে কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছো। আর যখন তোমার অগোছালো আলমারিটাকে দেখবে তখন ঠিক কেমন একটা মানে হবে, তুমি নিজেই বুঝে নাও। তো ঠিক তেমনই একটা ব্যাপার, সংসার জীবনটাও এমনই। যখন তুমি ভালোবেসে সংসারের কাজগুলোকে করবে বা সংসারটাকে তুমি ভালোবাসতে শুরু করবে তখন দেখবে এই সংসার ছেড়ে তোমার কোথাও যেতে ইচ্ছেই করবে না। তোমরা অনেকে আমাকে বলো না যে তুমি কোথাও যাও না কেন, তুমি বাপের বাড়ি যাও না কেন, তুমি তোমার দিদির বাড়ি বা কোথাও যাও না কেন। তো সত্যি কথা বলতে আমার এই সংসারটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না গো। এত পরিমাণে সংসারটাকে আমি ভালোবেসে ফেলেছি যে আমার মনে হয় যে একবেলার জন্য যদি কোথাও যাই আমার এই যে গোছানোর সংসারটা অগোছালো হয়ে যাবে। তো যাবো না এমনটা বলবো না, অবশ্যই যাবো, তবে এই অসহ্য গরমে তো একদমই ভালো লাগছে না। গরমটা কমুক, সাথে মেয়েরও সবসময় শরীর খারাপ, এই ছোটো মেয়েকে নিয়ে যে কোথায় আমি যাব, মেয়ে না একটু বড় হওয়া পর্যন্ত কোথাও গিয়ে আমার শান্তি নেই, বুঝতেই পারছো, স্পেশালি যাদের ছোটো বাচ্চা রয়েছে। তো মেয়ে বড় হোক, অবশ্যই যাবো, আর সেই ভিডিওতে তোমরা অবশ্যই একটু একটু করে দেখতে পাবে ইনশাআল্লাহ। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আমাকে দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে ব্রেকফাস্ট সেরে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ছাদে মেলতে এসে মুরগিদের খাবার দিয়ে দিলাম। তো আমার এক দিদিবোন কমেন্ট করেছিল যে আমাদের মুরগি কি খায়। হ্যাঁ, তো আমাদের মুরগি রেশনের আটার সাথে ভাত, ওদের যা দিই সেটাই খায়। তো কিছু না থাকলে এই যে রেশন থেকে পাওয়া আটা সেটাই বেসিক্যালি দেওয়া হয়। আর ভাত যদি বেঁচে যায় ভাত দেওয়া হয়, স্কুল থেকে যে ভাত পাওয়া যায় সেই ভাত বেঁচে গেলে দেওয়া হয়। তো এইভাবেই আর কি এটা সেটা দিয়ে ওদেরকে খাবার দেওয়া হয়। তো বেসিক্যালি ওরা ভাতটা খেতে একটু পছন্দ করে। জামা কাপড় মেলতে যাওয়ার আগে সুজিটা রান্না করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম সুজিটা ঠান্ডা হতে সময় লাগবে। তাই জামা কাপড়গুলো মেলতে মেলতে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবারে মেয়েকে খাইয়ে দেবো, আর মেয়েকে খাওয়ানোর পাশাপাশি তোমাদের কিছু কমেন্টের উত্তরও আমি দিয়ে দেবো। তো
আমার এক দিদিবোন কমেন্ট করেছেন, আমার নাম খাদিজা দিদি, তোমার কথাগুলো ভাল লাগে, তোমার বাচ্চার নাম কি? যদিও আমি এটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি যে আমার মেয়ের নাম হচ্ছে আমায়রা। তো আমার আরেক দিদিবোন কমেন্ট করেছেন, আমারও 15 মাসে বেবি নিয়ে একা থাকতে হয়, তোমার মতো দিদি ভাই, ওনার নাম হচ্ছে রাবিয়া। তো তোমার জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য। তো আরেকটা দিদিবোন কমেন্ট করেছে, ওনার চ্যানেলের নাম হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ, তোমার শাশুড়ি মায়ের মতো আমারও শাশুড়ি মায়ের সেম বিছানার চাদর রয়েছে। তো কথাটা শুনে বেশ ভালো লাগলো। আর তো তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ওনার কিন্তু নামটা লেখা নেই, শুধু ওনার চ্যানেলের নামটাই দেওয়া আছে। তো আরেক দিদিবোন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি হালিমা, তোমার আমার বাড়ির পরিবেশটা অনেকটা একই রকম, তুমি খুব পরিশ্রমী। তো ওয়ালাইকুম আসসালাম, আর তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য। তো কথা বলতে বলতে তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে এখানে কিন্তু রান্না বান্না করতে চলে এসেছে। আর এই যে উনানের কাছে আমি বসে আছি, এত পরিমাণে গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই জিনিসটা আমার যেই দিদিমণিরা কাঠের উনানে রান্না করে তারা ব্যাপারটা বেশ বুঝতে পারবে যে এই অসহ্যকর গরমে যে কাঠের উনানে বসে রান্না করাটা ঠিক কতটা পরিমাণে কষ্টকর একটা বিষয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু শাক বাছা হয়েছে আর মাই শাকটা বেছে দিয়েছেন। তো সজনে শাক ভাজা হবে আর সেই সাথে মা গাছ থেকে করলা তুলে নিয়ে এসছেন, মাছের ডিম ছিল, মাছের ডিম দিয়ে যে আগের দিন রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, দেখলে না, তো মাছের ডিম দিয়ে করলা রান্না করব আর এই যে সজনে শাক ভাজা করব। তো গরমে তো এমনিতে হিজিবিজি খেতে একদমই ইচ্ছে করছে না যে কিছু তরকারি কিছু খাবো, তো এরকম শুকনো শুকনো খাবারই বেশ ভালো লাগছে গরমে। তো কার কার এরকম হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমি শাকটা ভাজা করে নিচ্ছি। আর এই শাকটা মানে সজনে শাক বাছতে যে কত পরিমাণে সময় লাগে সেটা আর বলে বোঝানোর নাই। তো মাই এগুলো করে থাকে, সে কারণে আমার অনেকটা সুবিধাই হয় আর সাথে সময়ও বেঁচে যায়। তো জানি না মায়ের পরে আমি কি করব বা কেমনভাবে সংসারটাকে ম্যানেজ করব, তবুও যাই হোক। হ্যাঁ, এখানে কিন্তু শাকটা একদম কড়কড়ে করে ভাজা করে নিলাম, নিয়ে এবারে তুলে দেবো। আর এই শাক যারা ভাজা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করবে, আর শুধু পাতা নেবে, এতে কিন্তু কোনো ডাঁটি দেওয়া যাবে না। তো এই পাতাটা কিন্তু সিম্পলি যেভাবে শাক ভাজা করা হয়, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিয়ে ঠিক সেইভাবে ভাজা করলে ভীষণ ভালো লাগে। তো তারপরে এই যে শাকটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখানে ডিমটাকে ভেজে নেব, নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। আমার সাথে সাথে মোবাইলটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছিল, তাই পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়েও কিন্তু ঘুমিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।